আসসালামাইকুম। আমি অনলাইন ক্লাস দিচ্ছি। মোহাম্মদ শামসার আলী, সহকারী শিক্ষক, বীরশ্রী কৃষ্ণল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো এই করোনা ক্লান্তি লগ্নে আশা করি ভালো আছো, এবং অভিভাবক মহল যে যেখানে আছেন, যারা দেখছেন বা দেখবেন, যারা শুনছেন বা শুনবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শুরু করছি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নবম দশম শ্রেণী থেকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায়, তার থেকে রাষ্ট্র, নাগরিকতা এবং আইন এই বিষয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তাহলে সর্বপ্রথমে রাষ্ট্র কি, রাষ্ট্র কাকে বলে সেটা আমাদের জেনে নেওয়া দরকার, তাই নয় কি? তাহলে রাষ্ট্র, রাষ্ট্র কি? ইংরেজিতে বলে স্টেট। রাষ্ট্র প্রত্যেকটা মানুষই আকাশে বা পাতালে বাস করতে পারে না, একটা রাষ্ট্রে বাস করে। এই মহাবিশ্বে বহু রাষ্ট্র আছে, আমাদের বাংলাদেশও একটা রাষ্ট্র, আমরা বাংলাদেশে বাস করি। এই রাষ্ট্রে দেখা গেছে যে মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। প্রত্যেকটি মানুষ রাষ্ট্রে দেখা গেছে যে বসবাস সকল মানুষকে একই সূত্রে বাঁধা, এবং একই সূত্রে বাঁধা থেকে মানুষের কল্যাণ এবং বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্যই রাষ্ট্রের আবির্ভাব হয়েছে। এবং রাষ্ট্রটা যদি আরো আগে যাই, তাহলে বলতে হয় যে আমি তুমি একটি পরিবারের অন্তর্ভুক্ত আছি। একটি পরিবার একটি বাড়ি তৈরি করে, একটি বাড়িতে কয়েকটি করে পরিবার থাকে, এই কয়েকটি বাড়ি মিলে একটি পাড়া হয়, এবং কয়েকটি পাড়া মিলে একটি কি হয়, গ্রাম হয়। কয়েকটি গ্রাম মিলে একটা সমাজ অন্তর্ভুক্ত হয়ে থাকে, বা ওই কয়েকটি সমাজ নিয়ে যে গ্রাম হয়েছে, এই কয়েকটি গ্রাম নিয়ে একটা ইউনিয়ন, এবং ইউনিয়ন নিয়ে উপজেলা, উপজেলা নিয়ে জেলা, জেলা নিয়ে একটি একটি করে বিভাগ, কয়েকটি বিভাগ নিয়ে একটা রাষ্ট্র বা একটা দেশে পরিগণিত হয়ে থাকে। তাই রাষ্ট্র মানুষের, আমরা রাষ্ট্রের অন্তর্ভুক্ত। রাষ্ট্রে বসবাস করলে পরে রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায় দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হয়। রাষ্ট্র থেকে আমরা বিভিন্ন ধরনের অধিকার আমরা পেয়ে থাকি। শুধু সেই দায়িত্ব কর্তব্য যে আমরা বা অধিকার যে আমরা লাভ করে থাকি, শুধু আমাদের লাভ করলেই চলবে না, আমাদেরও রাষ্ট্রের জন্য কিছু দিতে হবে। রাষ্ট্রের প্রতি যে আমরা আনুগত্য প্রকাশ করি, এবং রাষ্ট্রকেও তো আমাদের কিছু দিতে হবে। তাই আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী সার্বজনীন কল্যাণ সাধনকারী এক মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য কি করেছেন, তারা বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। বহুবিধ রাষ্ট্রবিজ্ঞানী আছে, তবে তার মধ্যে অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানী সংজ্ঞা দিয়েছেন এই রাষ্ট্রের সম্পর্কে। তারপরে ম্যাকহাইবার তিনিও সংজ্ঞা দিয়েছেন, এবং সর্বজন গ্রাহ্য অধ্যাপক গার্নার, সবাই এটা মেনে নিয়েছে। এই অধ্যাপক গার্নারের সংজ্ঞাটা, সে সংজ্ঞাটা আমি লিখে দেবো, এবং সংজ্ঞা আমি তোমাদেরকে বিশ্লেষণ করব। এই হচ্ছে রাষ্ট্রের ভূমিকা। তা আমি আশা করি ওই রাষ্ট্র কি এবং রাষ্ট্র কেন। আগেকার দিনে মানুষরা মনে করত ঈশ্বর কর্তৃক বা সৃষ্টিকর্তা কর্তৃক কিন্তু রাষ্ট্র উৎপত্তি হয়েছে, কিন্তু না, মানুষই কিন্তু রাষ্ট্র তৈরি করেছে। এই মানুষের কল্যাণের জন্যই রাষ্ট্র তৈরি হয়েছে, এবং এটা আমরা বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করি। তাহলে এই অধ্যায়টা আমরা পাঠ করলে, রাষ্ট্র, নাগরিকতা, আইন, এই অধ্যায়টা পাঠ করলে আমরা কি কি বিষয় জানতে পারবো, যাকে বলে শিকন ফল। আমরা 9টা শিকন ফল এর মধ্যে পাবো। তার মধ্যে আজকে সবগুলো তো আর আলোচনা করা সম্ভব হয়ে উঠবে না। 2টা বিষয় নিয়ে আমি কথা বলবো সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে, তোমরা মনোযোগ সহকারে শোনো।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওই আমরা 1 নম্বরে রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারব। 2 নম্বর, রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে বর্ণনা করতে পারব। আমি বলেছি যে শিকন ফল সরি জফলা হয়ে গেছে ধারণার মাঝে। এটা ধারণা, রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারবো এবং রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে বর্ণনা করতে পারবো। আমি বলেছি যে এই অধ্যায়ের শিকনফল 9টার মধ্যে সবগুলো আজকে আলোচনা করা সম্ভব নয়, তাই এই 2টা পয়েন্ট নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে শোনো বা তোমাদের খাতা কলম নিয়ে নাও। নতুন নতুন শব্দ আসলে বা বুঝতে পার না, এরকম যদি তোমাদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব হয় তাহলে লিখে নিও। পরবর্তী ক্লাসে বা সাক্ষাতে বা অনলাইন ক্লাসে ফেসবুকে ছেড়ে দিবে এবং উত্তর দিতে সক্ষম হব, চেষ্টা করবো। যাই হোক, রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারবো। রাষ্ট্রের ধারণা, প্রত্যেক মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে, এটা আমি আগেই বলেছি। হঠাৎ করে কোনো রাষ্ট্রের উৎপত্তি হয় না, আস্তে আস্তে করে এই যে গ্রাম থেকে সমাজ, সমাজ থেকে গ্রাম, পরিবার থেকে সমাজ, এইভাবে উৎপত্তি হয়েছে। আগে কিন্তু মানুষ গোত্রভিত্তিক, বংশভিত্তিক বসবাস করত। তারপরে সময়ের পরিবর্তনের সাথে সাথে যতই সময় অতিবাহিত হইতেছে, এই সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে মানুষ শিক্ষা লাভ করে, শিক্ষাকে কাজে লাগিয়ে দেখা গেছে যে কি করেছে, রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, রাষ্ট্র তৈরি করেছে। মানুষ রাষ্ট্র সৃষ্টি করে রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক নাগরিকই রাষ্ট্রের কতগুলা নিয়ম কানুন, বিধি বিধান ইত্যাদি আমাদের কি করতে হয়, মেনে চলতে হয়। এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো আমরা যথাযথভাবে, সুচারুভাবে, সুপরিকল্পিতভাবে এবং সুন্দরভাবে সেগুলো আমাদের পালন করতে হয়। নাগরিকদের সুন্দর সুষ্ঠুভাবে বাঁচার জন্যই রাষ্ট্র অনেক অনেক কাজ করে থাকে। আমরা সুন্দরভাবে বাঁচার জন্য, আমাদের উন্নয়ন করার জন্য, আমাদের কল্যাণ করার জন্য আমরা কি করি, এগুলোকে মেনে চলি। রাষ্ট্রবিজ্ঞানী, রাজনৈতিক তত্ত্ববিদ্যা রাষ্ট্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। আমি যে একটু আগে বলেছিলাম, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটলের মধ্যে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় কিছু সংখ্যক পরিবার নিয়ে কি করে এই রাষ্ট্র তৈরি করে থাকে। এবং আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী আর.এম. ম্যাকহাইবারের মধ্যে তিনি কি করেছেন, তিনি রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন, রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, যা বাধ্যতামূলক ক্ষমতা রয়েছে এবং নির্দিষ্ট ভাবে সেগুলা পালন করতে সক্ষম হয়েছে। অধ্যাপক গার্নার রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সব রাষ্ট্রবিজ্ঞানী সেটাকে মেনে নিয়েছেন। এটাকে বলি আমরা সর্বজনগ্রাহ্য। রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে, অনেক কতজন লোক থাকবে তার কিন্তু বাধা ধরা কোনো নিয়ম নেই, এবং এমন একটি জনসমাজ যার নির্দিষ্ট একটা ভূখণ্ডে বসবাস করতে হবে, যেখানে খুশি সেখানে বসবাস করতে
হলে চলবে না, বাস করলে চলবে না। স্থায়ীভাবে নির্দিষ্ট একটা ভূখণ্ডে বসবাস করতে হবে, যা বহিঃশত শক্তির আক্রমণ থেকে আমরা মুক্ত থাকতে পারি, এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে এবং সেই সরকারের প্রতি এই জনসমাজ কি করে স্বভাবতই অনুগত থাকে। সুতরাং আমরা বলতে পারি রাষ্ট্র হলো একটি ভূখণ্ড ভিত্তিক সমাজ বিশ্বাস, যার সুসংগঠিত সরকার, জনসমষ্টি এবং যার নিয়ন্ত্রণ ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত রয়েছে। এই হলো বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞায়িত করেছেন। এবারে আসা যাক, সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো যে রাষ্ট্রের উপাদান, এই কার্যাবলীর মাঝে কি আছে? রাষ্ট্রের উপাদান আছে। রাষ্ট্রের, দেখতে পাচ্ছ তোমরা, আমি লিখছি যে রাষ্ট্রের চারটি উপাদান বিদ্যমান বা আছে। যথা এক নম্বরে প্রাথমিক জনসমাজ, নির্দিষ্ট ভূখণ্ড, নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড 2 নম্বরে। 3 নম্বরে সরকার, 4 নম্বর সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব, এটা একটা সার্বভৌমত্ব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে রাষ্ট্রের কাঠা উপাদান 4টা উপাদান বিদ্যমান: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। এই 4টার সংক্ষিপ্ত আলোচনা করে আমি আজকে ক্লাস শেষ করব। তোমরা ভালো করে মনোযোগ সহকারে শুনবে আশা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বাগ্রে আসে, তাইলে প্রথমে আসে ওই জনসমষ্টি। তুমি, আমি, আমরা, আমাদেরকে বলা হয় লোকজন, জনসমষ্টি। এই জনসমষ্টি দেখা যায় রাষ্ট্রের 1 নম্বর উপাদান, রাষ্ট্রের প্রাথমিক উপাদান। 1 নম্বর উপাদান হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়, এবং রাষ্ট্র গঠনের জন্য এটা কিন্তু একেবারে কম্পালসারি, আবশ্যিক। জনসমষ্টি না হলে রাষ্ট্রের কোনো কল্পনাই করা যায় না। আমরা কাকে নিয়ে রাষ্ট্র গঠন করব? এবং একটা রাষ্ট্র গঠন করতে হলে কতজন লোকের প্রয়োজন, সেটাও কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নাই। বেশিও হতে পারে, কমও হতে পারে। যেমন আমাদের এই বিশ্বে রাষ্ট্রের মধ্যে আছে যে বড় রাষ্ট্র গণচীন,
100 কোটির উপরে আছে। আর সবচেয়ে ছোট রাষ্ট্র হচ্ছে তোমাদের আমাদের এই বিশ্বে 33,225 জন লোক নিয়ে সান মেরিনো এবং মোনাকো মাত্র 38,000 জনগণ নিয়ে এই রাষ্ট্রটা গঠন করা হয়েছে। এটা 2016 সালের আদমশুমারি অনুযায়ী। তারপরে আসছে নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড যেমন আমাদের বাংলাদেশের একটা আয়তন আছে, একটা নির্দিষ্ট জায়গার মাঝে আমাদের এই রাষ্ট্রটা গঠন করতে হবে। নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের দ্বিতীয় একটা উপাদান। 2 নম্বর উপাদান, প্রত্যেক রাষ্ট্র একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা বেষ্টিত। ভূখণ্ড বলতে আমরা স্থলভাগ, জলভাগ, সমুদ্র সীমা ইত্যাদিকে আমরা বুঝে থাকি। রাষ্ট্র জনগণের বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ অত্যন্ত আবশ্যক, না হলে চলবে না। জনসমষ্টি ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী আন্দোলন, সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে আমরা সাংবিধানিকভাবে নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে প্রতিটি রাষ্ট্রই ভূখণ্ডের সীমানা কেন্দ্রিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলে ভূখণ্ড ছোট হতে পারে, আবার অনেক বড় হতে পারে, যেটা আমি তুলনা দিয়েছি। যেমন রাশিয়ার আয়তনটা অনেক বড়, আমাদের বাংলাদেশের আয়তন যেরকম এরকম না, অনেক বড় হচ্ছে রাশিয়ার আয়তন। আর ছোট আয়তন হচ্ছে যেমন একটা দেশের নাম দারুসালাম, তারপর সুইজারল্যান্ড, ব্রুনাই। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের সামনে বাংলাদেশ ভূখণ্ডটি পৃথিবীর মানচিত্রে, বাংলাদেশের মানচিত্র যদি তোমরা দেখতে পাও, এখানে নাই হয়তো থাকলে দেখাতাম, তাহলে তার মধ্যে তোমরা লক্ষ্য করতে পারতে, ভালোভাবে আয়ত্ত করতে পারতে। অনেক সময় রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড কয়েকটা দ্বীপের সমষ্টিও হতে পারে, যে সমুদ্রের মাঝে দ্বীপ গজিয়েছে, দ্বীপের মাঝে মানুষ রাষ্ট্র গঠন করেছে, যেমন মালদ্বীপ, তারপরে জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি দ্বীপের সমন্বয়। তারপরে 3 নম্বরে আসে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ, 3 নম্বরে আছে সরকার। আমরা জনসমষ্টি হলো, তারপরে কি হলো, নির্দিষ্ট ভূখণ্ড আমরা পেয়ে গেলাম। এখন জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করতেছে। এই নির্দিষ্ট ভূখণ্ডে জনসমষ্টিকে পরিচালনা করার জন্য একজন লোকের দরকার। যেমন আমাদের একটা পরিবার আছে, এই পরিবারে কি করে পিতা মাতা আমাদের কি করে, তা হলো জীবিকা নির্বাহের জন্য প্রধান কর্তা, পিতৃতান্ত্রিক পরিবার বলে। আর যে পরিবারে মায়ের আয়ের ধারা জীবিকা নির্বাহ হয়, পরিচালিত হয়, তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে। তবে রাষ্ট্রের বেলাও দেখা যায় যে নির্দিষ্ট ভূখণ্ডের স্থায়ীভাবে বসবাসরত জনগণ, জনসমষ্টি থাকে, তাদেরকে পরিচালনা করার জন্য একজন সরকার থাকে। এই সরকার রাষ্ট্রের 3 নম্বর উপাদান, তৃতীয় উপাদান। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে রাষ্ট্র আবশ্যিকভাবে আংশিকভাবে সম্পন্ন হয়। রাষ্ট্র পরিচালনার জন্য 3টা বিভাগ থাকে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। রাষ্ট্র পরিচালনার জন্য কয়টা বিভাগ থেকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? 3টা বিভাগ থাকে। মনে রাখবে কিন্তু পরবর্তী ক্লাসে কিন্তু আমি ওইটার উপর আলোচনা করব। যদি প্রশ্ন করি তাহলে যেন তোমাদের উত্তর দিতে সক্ষম হও এবং বাড়িতেও ভালো করে পড়বে। 3টা উপাদান থাকে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই 3টা সরকার পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের হতে পারে। সরকার বলতে ব্যাপক অর্থে শাসক গোষ্ঠী সকলকে বোঝায়, যার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে। অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়ে থাকে। অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্র যদি, যেমন আমরা মানুষ, আমাদের দেয়া হয়, একটা প্রাণী বা একটা জীবের দেয়া হয়, তো সরকার হচ্ছে আমাদের মস্তিষ্ক বা মাথা। একটা মানুষের এই বডিটা দেহ এবং মাথাটা হচ্ছে মস্তিষ্ক। ঠিক রাষ্ট্রকে অধ্যাপক গার্নার, রাষ্ট্রবিজ্ঞানী, তিনি এভাবে তুলনা করেছেন। তারপরে আসা যাক 4 নম্বর, সার্বভৌমত্ব। জনসমষ্টি আমরা পারলাম, নির্দিষ্ট ভূখণ্ড পারলাম, নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত
জনসমষ্টি সরকারে পরিচালনা করবে, সরকার কিভাবে হবে, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকার, এককেন্দ্রিক সরকার, গণপ্রজাতন্ত্রী সরকার, সমাজতান্ত্রিক সরকার, এগুলা যখন উপরে ক্লাসের উপরে উঠবে তখন সেই সম্পর্কে আর সম্যক জ্ঞান লাভ করতে সক্ষম হবে। তবে তোমাদের এই নবম দশম শ্রেণী পর্যন্ত তোমাদের পাঠ্য বইয়ে এইটুকুই যথেষ্ট। যখন আরো উপরে যাবে তখন সেটা এই রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান বা ওই রাষ্ট্র বিজ্ঞান নামে তোমরা পাবে, সেখানে বিস্তারিত জানতে পারবে। এবারে আমরা আলোচনা করব সার্বভৌমত্ব এবং সরকার এই যে আমাদেরকে পরিচালনা করবে তার কি করতে হবে? পাওয়ার থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। সার্বভৌমত্ব কথার অর্থ হলো চূড়ান্ত ক্ষমতা। চূড়ান্ত ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতা প্রয়োগ করে আমাদেরকে কি করবে? পরিচালনা করবে। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান সার্বভৌমত্ব, সার্বভৌমিকতা, এটা হলো 4 নম্বর উপাদান। যদি পাওয়ার না থাকে তাহলে কিন্তু দেশ পরিচালনা করা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। যেমন আমি তোমাকে একটা কলম দিয়েছি, তুমি বলতেছি তোমার একটা কলম নাই, তুমি লিখবে, কিন্তু কলম তো ঠিকই দিয়েছি, কিন্তু কলমের ভিতর কিন্তু কালি নাই, লেখা উঠে। তাহলে এই কলম দেওয়ার কোনো মানে আছে? আমরা নির্দিষ্ট ভূখণ্ড পেলাম, জনসমষ্টি পূর্ণ, তারপরে সরকার আমাদেরকে পরিচালনা করবে, কিন্তু সরকার দেখা যায় যোগ্যতা নেই এবং সরকার দেখা যায় পাওয়ারলেস, সে পরিচালনা করার মতো তার দক্ষতাই নেই। তাহলে কি চলবে? না, কোনো অবস্থাতেই চলবে না। সার্বভৌমত্ব আদর্শ হলো আইন। তারপরে আমরা যাব অন্য ব্যাপারে। সার্বভৌম ক্ষমতা অভ্যন্তরীণ বাহ্যিক দুইটা দিক আছে। একটা হলো অভ্যন্তরীণ ক্ষমতা, প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যকার সকল ব্যক্তির উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে, আর অন্যটি হচ্ছে বাহ্যিক সার্বভৌমত্বের অর্থ হলো রাষ্ট্রের আন্তর্জাতিক ক্ষেত্রে বহির শক্তি, বাইরের শক্তি থেকে তা নিয়ন্ত্রণ করে। এই হচ্ছে আমাদের আজকের রাষ্ট্র নাগরিকত্ব আইন এবং রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করা, রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে এবং রাষ্ট্রের উপাদান 4টি কি কি সেটা সংজ্ঞায়িত করে আমি আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যারা দেখেছ, শুনেছ বা দেখবে শুনবে, আর যারা দেখেছেন বা দেখবেন, যা শুনেছেন বা শুনবেন, সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার অনলাইন সংক্ষিপ্ত ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।